কে আমার ঘরের সামনে বাঁশি বাজাচ্ছ? খেয়ে দেয়ে কাজ নেই নাকি? এত রাতে অন্যের বাড়ির সামনে বাঁশি বাজাচ্ছ? চন্দনের কথাটা শেষ হতেই বাঁশির শব্দটাও থেমে গেল। অন্ধকার থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর সে শুনতে পেল। চন্দন, এই চন্দন, আমি বাইরে দাঁড়িয়ে আছি, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, তোকে তোকে নিতেই আমি এসেছি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আজ আপনি শুনবেন একটি গ্রাম বাংলা ভূতের গল্প, দেবোত্তম দের কলমে আসামির বাঁশি। আজকের গল্প পাঠে রয়েছে তন্ময় এবং এছাড়াও অন্যান্য চরিত্রে দেবা, সুমন, রাজ, অভি, সুপ্রিয়, দিব্যেন্দু, গোরা এবং গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে আমি বুবাই। শুরু হচ্ছে আজকের গল্প, দেবোত্তম দের কলমে আসামির বাঁশি। বন্ধ ঘরগুলোর মধ্যে একটা আলো জ্বলে উঠল কিছুক্ষণের জন্য। পুলিশ কনস্টেবল দিগন্তবাবু ঝড়ের গতিতে এগিয়ে এলেন জেলের সামনে। তার গলার আওয়াজ শুনে বাকি জেলগুলোর মধ্যে যেই আসামিরা টান টান হয়ে শুয়েছিল তারা সবাই উঠে বসে একবার জেলের লোহার শিকগুলোর সামনে নিজেদের মুখগুলোকে এগিয়ে বাইরে দেখবার চেষ্টা করলো। দিগন্তবাবু একটা ছেলের হাত ধরে টানতে টানতে নিয়ে আসছে সামনের একটা জেলের দিকে। প্রথমে তো বোঝাই যাচ্ছিল না, খালি দূর থেকে ওনার গলার আওয়াজ শোনা যাচ্ছিল। তবে এবার বোঝা গেল যে উনি আর একটা অপরাধীকে এই দিকের একটা জেলে ঢোকবার জন্যই নিয়ে আসছেন। এই বিষয় তো এখানে প্রায়শ ঘটে, এতে নতুন কিছুই নেই। তাই বাকি জেলের কয়েদিরা মুখ সরিয়ে আবার যে যার মতন শুয়ে পড়ল। দিগন্তবাবু যেই ছেলেটার হাত ধরে টেনে নিয়ে আসছিল সেই ছেলেটা শুধু বারবার চেঁচিয়ে বলছিল, স্যার, একটাবার আমার কথা শুনুন, আমি সত্যিই চুরি করিনি কিছু, আমাকে দয়া করে ছেড়ে দিন, আপনার দুটি পায়ে পড়ি, আমি ওই বাড়িতে কিছুই চুরি করিনি। লোকটার কথা শুনে দিগন্তবাবু হেসে বলল, এইখানে এসে এই তোর মতোই এক কথা সবাই বলে, হ্যাঁ, যে আমি কিছু করিনি স্যার, আমাকে ছেড়ে দাও। কিন্তু ওরা সবাই মস্ত বড় অপরাধী, হয় চুপচাপ এগো, না হলে কিন্তু এমন পিঠের ডান্ডার বাড়ি মারবো। চল এগো, কত দেখলাম তোর মতো। হ্যাঁ, ওই যে দেখ, ভেতরে যারা বসে আছে তারা তোর মতোই সবাই বলেছিল, স্যার আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। চল। লোকটা আর কিছু বলতে পারে না। টানতে টানতে দিগন্তবাবু ওকে দুটো জেলের পাশে শেষ ঘরটা মানে 3 নম্বর জেলে তালা খুলে ছেলেটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার জেলের তালা ঝুলিয়ে চলেই যাচ্ছিল। ঠিক এমন সময় লোকটা আবার দিগন্তবাবুর দিকে তাকিয়ে বলল, স্যার বিশ্বাস করুন, আমি নিরপরাধ, আমি চুরি করতে যাইনি, আমাকে ফাঁসানো হচ্ছে, বিশ্বাস করুন স্যার। দিগন্তবাবু পিছন ঘুরে তাকিয়ে লোকটাকে আবার বলল, দেখ চন্দন, মাথা গরম করাস না, চুরি করিসনি তো প্রমাণ দেখা, শুয়োরের বাচ্চা, চুপচাপ শুয়ে পড়। তোর ভাগ্যটা খুব ভালো যে আজ বড়বাবু নেই এখানে, নাহলে তোকে মরতে মরতেই ওখানে এমন মেরে দিয়ে আসতো না যে আর উঠে দাঁড়াতে পারতিস না, জানোয়ার কোথাকার। দিগন্তবাবু জেলের আলো নিভিয়ে দিয়ে চলে গেল। বেশ কিছুক্ষণ ধরেও চন্দন একভাবে চেঁচিয়ে চলল, স্যার আমি চুরি করিনি, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে। চন্দন চেঁচাতে চেঁচাতে বসে পড়ল জেলের এক কোণে। ওকে ওভাবে দেখে সামনের একটা জেলের আসামিদের মধ্যে কেউ একজন বলল, আরে শুনবে না, শুনবে না, তোমার কথা শুনবে না। আরে আমার কথা শোনেনি, আর তোমার কথা। আমরা তো জেলের আসামি। হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, বরং অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। জেলের ভিতরের বাল্বটা সারা রাত জ্বলে, বাইরের আলো অবশ্য নেভানোই আছে।
চন্দন এক দৃষ্টিতে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ল সে তা নিজেও বুঝতে পারল না। প্রায় গভীর রাত। চন্দনের জেলের বাল্বটা বেশ কিছুক্ষণ ধরে ধপধপ করে উঠল বেশ কয়েকবার। সাথে একটা মৃদু সুরের শব্দ যেন ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো জেলের সামনে। হঠাৎ কিছুক্ষণ পর চন্দনের জেলটা সামনে এসে সেই শব্দটা আবার থেমে গেল। জেলের দরজার তালাটা আপনা আপনি কেমন যেন খুলে গিয়ে মাটির মধ্যে পড়ে গেল এবং দরজাটা পুরোপুরি এইবার খুলে গেল। জেলের মধ্যে অন্ধকারে কেউ একজন ঢুকে যেন ভিতরের অন্ধকারের কোণটাতে গিয়ে গা ঘেঁষে বসল। তারপর হঠাৎ করেই সে বাঁশিটা বাজাতে শুরু করল। কিছুক্ষণ পরে সেই বাঁশির শব্দ শুনে চন্দনের ঘুমটা ভেঙে গেল। সে ঢুলঢুলো চোখ চেয়ে দেখল জেলের ভিতরের অন্ধকার কোণে কেউ একজন বসে আছে আর সেই বাঁশিটা বাজাচ্ছে। একবার তার দিকে তাকিয়ে চন্দন বলল, এই কে তুমি? এখানে কখন এলে? আর এত রাতে বাঁশি বাজাচ্ছ কেন? কোণের অন্ধকার থেকে একটা পুরুষ কণ্ঠস্বর বলল, আমার নাম মাখন। এই তো এক্ষুনি থানায় নিয়ে আসলো আমায়। ওহ, সে ঠিক আছে, তা তুমি এত রাতে বাঁশি বাজাচ্ছ কেন? কেষ্ট ঠাকুর হবার স্বাদ হয়েছে বুঝি? কথাটা বলে চন্দন কেমন যেন হেসে উঠল। মাখন কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পরে চন্দন আবার বলল, তা কোন অপবাদে তোমায় তুলে নিয়ে আনলো? চুরি না চিন্তায়? খুনের অপবাদ, খুনের। চন্দন মাখনের কথা শুনে খানিকটা চমকে উঠে বলল, খুন মানে? তুমি কি মানুষ খুন করেছো নাকি? আর কোনো উত্তর এলো না মাখনের। শুধু একটানা আবার সে বাঁশি বাজাতে শুরু করল। চন্দন এইবারে খানিকটা বিরক্ত হয়েই বলল, এই বাঁশি বাজিও না, ঘুমাও তো, আমাকেও ঘুমাতে দাও। কাল কপালে কি আছে কে জানে। তোমাকে তো বোঝাও যাচ্ছে না ঠিক মতো। সামনে এসো তো দেখি। মাখন নামে সেই লোকটা চন্দনের কথাই শুনল। অন্ধকার কোণ থেকে ধীরে ধীরে সেবারে বাঁশি বাজাতে বাজাতে খানিকটা এগিয়ে এলো মাখনের দিকে। চন্দন মাখনকে এইবার দেখল, যেন তার অক্ষি গোলক থেকে চোখের মনি যেন ঠিকরে বেরিয়ে আসতে চায়। কি বিভৎস দেখতে লোকটাকে! গায়ে আসামির পোশাক, তার উপর সারা শরীরে রক্ত লাগা, গোটা মুখটা ক্ষত বিক্ষত। লোকটা দু হাতে ভাঙা হাত করা আর এক হাতে ধরে আছে একটা বাঁশি। ধীরে ধীরে সে এগিয়ে এলো চন্দনের দিকে। তারপর হাঁটু মুড়ে বসে চন্দনকে বলল, খুন করবে? খুন মানে? জেলের পিছনে প্রায় বহু বছর ধরে বন্ধ থাকা দরজাটা কেমন ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে যেতেই খানিকটা চাঁদের আলো এসে পড়ল সামনের অন্ধকারে। সেই দরজাটার সামনে দাঁড়িয়ে মাখন পিছন ঘুরে চন্দনকে বলল, আয় 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 আয়, আমার সাথে বেরিয়ে আয় জেল থেকে। বেরিয়ে আয়, বেরিয়ে আয়, আমার সাথে বেরিয়ে আয়। কথাটা শোনার পর চন্দন কেমন যেন ভয় পেয়ে গেল। আবার খানিকক্ষণ সেই বাঁশির শব্দটা কানে শুনতে পেয়ে একটা সম্মোহনের ঘোরে সে পড়ে যেতে লাগলো এবং ধীরে ধীরে চন্দন জেলের ভিতর থেকে বেরিয়ে এলো। তারপর সে দরজা দিয়ে মাখন নামের লোকটার পিছু পিছু চলে গেল। মাখন তার ক্ষতবিক্ষত ঠোঁটের কাছে বাঁশিটা ধরে আবার বাজাতে শুরু করলো। সেই শব্দে কেমন যেন সম্মোহন হয়ে ধীরে ধীরে থানার পাঁচিল বেয়ে উঠে কোথাও একটা চলে গেল চন্দন।
অন্ধকার সেই নিশুতি রাতে রাস্তায় কোথাও পথবাদী থাকলেও কেমন অদ্ভুতভাবে সেই আলোগুলো বারবার কেমন ধপধপ করতে শুরু করলো। চন্দন ধীর পায়ে শুধু এগিয়ে চলে। সে কিছুই বুঝতে পারছে না সে কেন হাঁটছে, কোথায় যাচ্ছে, কিংবা কেনই বা যাচ্ছে, আর কেন সে থামতে পারছে না। যেন কিছুক্ষণের জন্য তার বাক শক্তিও লোপ পেয়েছে। শুধু একটানা সেই বাঁশির শব্দটা যেন শোনা যাচ্ছে দূর দূরান্তে। তবে শুধু বাঁশি নয়, এখন চন্দনের পিছন থেকে কতগুলো কুকুর সম্মিলিতভাবে চেঁচিয়ে তার পিছু পিছু আসছে। চন্দন ধীরে ধীরে অন্ধকার রাস্তাটা দিয়ে কোথায় একটা জানি চলে গেল, কিন্তু সেই বাঁশির শব্দটা যেন ভোর রাত অবধি একভাবে শোনা গেল। দিনের আলো ফুটতেই জেলের মধ্যে শুয়েছিল চন্দন। এই চন্দন, উঠে পড়। কই রে, ওঠ বলছি। শালা জেলের মধ্যে থেকেও ঘুম, ওঠ। দিগন্তবাবু তাকে কয়েকবার জেলের বাইরে থেকে ডাকতেই চন্দনের ঘুমটা ভেঙে গেল। তারপর দিগন্তবাবুর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, আমাকে ডাকছেন স্যার? হ্যাঁ, তোকে জেল থেকে আজ ছেড়ে দেবো। হ্যাঁ রে, আজকেই ছাড়া পাবি। নে 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 নে, উঠে পড়, উঠে পড়, তাড়াতাড়ি উঠে পড়। আর কিছুক্ষণ পরে তোকে এসে আমি নিয়ে যাব। দিগন্তবাবুর কথা শুনে চন্দনের মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল। দিগন্তবাবু চলেই যাচ্ছিলেন, কিন্তু পাশের জেল থেকে একজন আসামি, তার নাম নয়ন, সে দিগন্তবাবুকে ডেকে বলল, একটা কথা বলবো স্যার। কে? কালকে রাতে না আমি ওই শব্দটা শুনেছি। মানে কোন শব্দ? ওই ওই বাঁশির শব্দটা স্যার, আমি কালকে রাতেও শুনেছি। ফের আমার ওই পাশের জেলটা থেকে ভেসে আসছিল বাঁশির শব্দটা। হ্যাঁ স্যার। কি সব আজগুবি কথা বলছিস? হ্যাঁ, জেলে আসবার আগে তো শুনেছিলাম তুই মাতাল ছিলিস। এখনো সেই স্বভাব যায়নি নাকি? রোজ তোর ওই এক কথা, জেলের মধ্যে কে নাকি বাঁশি বাজায়, বাঁশি বাজায়। জনমার কোথাকার। চন্দন জেলের মধ্যে বের হওয়ার জন্য উঠে দাঁড়াতেই জেলের একটা অন্ধকার কোণে একটা বাঁশি দেখতে পেল। সে আপন মনেই বলল, এই বাঁশিটা কার? কাল রাতে তো এটা এখানে দেখিনি। এখানেই হয়তো পড়েছিল, আমি দেখতে পাইনি। যার হয় হোক, আমি আগে দেখেছি, তাই এটা এখন আমার। কি ভেবে সেটা সে ধুতির কাছে গুঁজে নিল। বেশ কিছুক্ষণ পর দিগন্তবাবু এসে চন্দনকে বড়বাবুর সামনে নিয়ে গেলেন। চন্দন যখন বড়বাবুর সামনে গেল, তখন বড়বাবু ওর দিকে তাকিয়ে বললেন, ও এই তাহলে, হ্যাঁ, এসব চুরির কাজ ছেড়ে দিস না কেন? নেহাত ওনারা এবার মামলাটা তুলে নিলেন, না হলে আমার হাতে কিছুদিন থাকলে না এমনভাবে মরতাম যে সারা জীবনের মতন চুরি করতে যাওয়ার স্বাদ মিটে যেত একেবারে। আরও কিছু বলতেই যাচ্ছিলেন বড়বাবু, কিন্তু তার ফোনটা হঠাৎ করে বেজে উঠতেই তিনি সাথে সাথে ফোনটা ধরলেন। ফোনটা ধরবার পরে কেমন যেন খানিকটা চমকে উঠলেন তিনি। দিগন্তবাবু বুঝতে পেরে বললেন, কে কে কি হয়েছে স্যার? হ্যাঁ, আপনাকে একটু তো অস্বাভাবিক লাগছে। দিগন্ত, পাশের গ্রামের লোকাল থানা থেকে কল এসেছিল। বিচারক দর্শন সেন বাবুকে কে জানি কাল রাতে খুন করেছে। শরীরে অসংখ্য ছুরির কোপ। আজ সকালে নাকি তার বাড়িরই কাজের লোক ঘরে দর্শনবাবুকে ডাকতে এসে দেখে ওনাকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে। সে লোকজনকে ডাকে, তারপর ওইখানকার লোকেরা পরে স্থানীয় পুলিশকে খবর দিয়েছে, কিন্তু ছুরিটা কোথাও পাওয়া যায়নি। একবার মনে হচ্ছে যেতে হবে, বুঝলে? আর এত নৃশংসভাবে কেই বা ওকে মারলো সেটাও জানতে হবে। চন্দনকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে বড়বাবু একবার ওকে ধমক দিয়ে বললেন, এই তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে না ছেড়ে দেওয়া হয়েছে? যা পালা এখান থেকে। হ্যাঁ তাই তো চন্দন, তুই এখন দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, যা যা এখান থেকে। না মানে না, এই চলে যাচ্ছি স্যার। চন্দন থানার বাইরের দিকে চলে গেল।
কিন্তু বড়বাবু একবার কি ভেবে ওর দিকে তাকাতেই দেখলেন চন্দনের ধুতির মধ্যে কিছু একটা দাগ, অনেকটা শুকিয়ে যাওয়া রক্তের মতো সেটা। কিন্তু চন্দন অনেকটা দূরে চলে যাওয়ায় সেই দাগটাকে ভালোভাবে আর বুঝতে পারল না বড়বাবু। আজকে কোর্টের বাকি দুটো মামলার শুনানি আছে, তাই বাকি দুটো জেলের আসামিগুলোকে জেল থেকে বের করে গাড়িতে তুলতেই নয়ন আসামি লোকটা চন্দনের ধুতিতে একটা বাঁশি দেখে গাড়ির ভিতর থেকে একবার চিৎকার করে বলল, ও আরে ওই বাঁশিটা তুই নিয়ে যাস না রে, ওটা ফেলে দে, ওটা নিয়ে যাস না, ফেলে দে ফেলে দে। ওটা যে জেলে বাঁশি বাজায় প্রতিদিন রাতে রে, ওই 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 তারই বাঁশি, ওটা নিয়ে যাস না, ওটা ফেলে দে, আমার কথা শোন, ওটা ফেলে দে ফেলে দে। গাড়িটা চলে গেল ওর পাশ কাটিয়ে সামনের দিকে। লোকটার কথায় সে কান্না দিয়ে তার বাড়ির পথে এগিয়ে যেতে লাগলো। মিলনগঞ্জের বড়বাবু অসীম আর তার কনস্টেবল দিগন্ত দুজনে মিলে বিচারক দর্শন সেনের বাড়িতে যেতেই সেখানে চাঁদপুর থানার আইসিকে দেখে অসীমবাবু বলল, স্যার কিছু পাওয়া গেল? খবরটা পেয়ে আর না এসে থাকতে পারলাম না, তার উপর এমন অস্বাভাবিকভাবে খুন। যখন আপনার থানা থেকে শুনেছিলাম ফোনে যে বুকের আঘাতগুলো ছুরির। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ওনার কাজের লোকের ছেলেটা আজ সকালে নাকি ওনাকে ডাকতে এসে দেখেছে, তারপরেই লোক ডাকাডাকি করে। আচ্ছা, আমি এখন একটু বের হচ্ছি, আপনারা যান না, ভেতরে গিয়ে দেখুন, আর তদন্ত তো চলছেই। অসীমবাবু আর দিগন্তবাবু ঘরের ভিতরে ঢুকে ভালোভাবে দেখলেন দর্শন সেনবাবু সেই মৃতদেহটাকে। সাদা ধবধবে ফতুয়া আর ধুতি, শুধু বুকের মধ্যে পরপর ছুরির মতো কোপ, রক্তে ভিজে গেছে জায়গাটা, আর তার শরীর থেকে খানিকটা রক্তবোধ হয় নিচে পড়েছিল, সেটা শুকিয়ে কালচে হয়ে রয়েছে। ঘরের ভিতরে থাকা বাকি অফিসারদেরকে অসীমবাবু বলল, ছুরি বা অন্য কিছু ঘরের মধ্যে পাওয়া যায়নি? একজন অফিসার বলল, একটা জিনিস পাওয়া গেছে স্যার, যদিও সেটা খুব রহস্যজনক। কি? একটা ভাঙা বাঁশির টুকরো, ওই যে দেখছেন কালচে দাগ হয়ে আছে, ওখান থেকেই পাওয়া গেছে। কিন্তু ভাববার বিষয় স্যার, অপরাধীরা মানুষ মারতে এসেছে কিন্তু সাথে করে বাঁশিও নিয়ে এসেছে। ওরা খুন করার পরে বাঁশি বাজছিল নাকি কে জানে। অসীমবাবু আর দিগন্তবাবু আবার থানায় ফিরে এলেন। অসীমবাবুর কি মনে হতে সে একবার জেলের আসামিদের দেখতে আসেন। দুটো জেলের আসামিদের দিকে তাকাতেই সেই জেলের মধ্যে থাকা নয়ন আসামি বড়বাবুকে বলল, স্যার এই কাল রাতে ওই আওয়াজটা আবারও হয়েছিল স্যার, কেউ আসে স্যার ওই জেলের মধ্যে, ওই আমি সারা রাত বাঁশি বাজানো শব্দ শুনতে পাই, আমি সত্যি বলছি স্যার। আবার তোর এই কান পচানো কথাগুলো শুনে যাচ্ছি সেই কবে থেকে। এসব আলতু ফালতু কথা রোজ রোজ আর কতবার বলবি? হ্যাঁ, আর একটা কথাও যদি বাজে বকিস না তাহলে কানের পাশে এমন কষিয়ে মারবো না। ওই শব্দ কি সবাই শুনতে পায় স্যার? কেউ একজন রোজ রাতে ওই জেলে আসে স্যার, সত্যি বলছি স্যার, সত্যি বলছি, আমি সত্যি বলছি স্যার। তোর এই সত্যিটা আমি বিশ্বাস করতে পারলাম না নয়ন। রাতে জেলের তালা খুলে কেউ এসে রাতে বাঁশি বাজায়? যত সব ফালতু কথা। হ্যাঁ, এবার সালে যদি উল্টো পাল্টা কথা বলছিস না টেনে এক চড় মার। অসীমবাবু চলে গেল, কিন্তু আসামি নয়ন তখন চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, আমি সত্যি বলছি স্যার, আমি সত্যি বলছি স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি, আমি ওই বাঁশি শব্দটা শুনেছিলাম। হ্যাঁ, ওই লোকটার নাম মাখন স্যার, মাখন। অসীমবাবু খানিকটা দূরে চলে গেল, তাই সে নয়নের শেষ বলা কথাটা শুনতে পেল না। ঘরের দরজা খুলে ঘরের ভিতরে ঢুকে বাঁশিটাকে ঘরের টুলটার এক পাশে রেখে বিছানায় ধপ করে গিয়ে বসে পড়ল চন্দন। তারপর বিছানায় উল্টানো আয়নাকে মুখের সামনে ধরে রেখে চন্দন হেসে বলল, কচু ধরে রাখতে পারলো না তো আমায়, কিন্তু এবার ধান্দাটা বদলাতে হবে।
অন্য কোথাও কিছুদিন গিয়ে গা ঢাকা দিয়ে থেকে আবার চোরাই কাজ শুরু করতে হবে। কম চুরি করলাম নাকি এতদিন? ওই সরকার বাড়ির লোকেরা যে এত চালাক যে পিছনের গেটেও ক্যামেরা ঝুলিয়ে রেখেছে। তা শালা যদি জানতাম আমি অন্য বাড়িতেই যেতাম, আর পুলিশে আমাকে নাকি জেলে পুরে রাখবে, ছাই জেলে ধরে রাখবে। কিন্তু এই বাঁশিটা কার? নিশ্চয়ই কোনো জেলের আসামির হবে। হয়তো আমার আগে এই জেলে ছিল, সেই হয়তো রেখে গেছে। না না, বসে থাকলে হবে না, দেখি গিয়ে কতটা চাল আর সবজিপাতি আছে। খুব খিদে পেয়েছে, কাল রাত থেকে পেটে আর কিছুই পড়েনি। আর শালা আমার এমন কপাল, কালকে কিছুই চুরি করতে পারলাম না। সময় খারাপ যাচ্ছে, বড্ড খারাপ যাচ্ছে। বিছানা থেকে উঠে একটা বালতির মধ্যে উঁকে দিয়ে চন্দন দেখল এখনো কিছু চাল আছে, আর সাথে কয়েকটা আলু। হঠাৎ টুলটার ওপরে চোখ পড়তেই চন্দন দেখল বাঁশিটার একটা দিক ভাঙা। এটা সে এতক্ষণ খেয়ালই করেনি। মনে মনে সেই আসার পথে ওই আসামির কথা ভেবে সে হেসে উঠল। নিজের মনেই বলল, ও, এই বাঁশিটা ভাঙার জন্যই বোধহয় লোকটা তখন আমাকে এটা নিজের সঙ্গে না নিয়ে যেতে বলছিল। শালা আতা ক্যালানের লোক মাইর। বাঁশিটাকে আবার টুলটাতে রেখে চালগুলো ধোবার জন্য ঘর থেকে বেরিয়ে গেল চন্দন। ঠিক এমন সময় সেই ভাঙা বাঁশিটা আপনা আপনি খানিকটা সরে গেল টুলের মধ্যে। প্রায় গভীর রাত হয়ে এসেছে। জেলের মধ্যে ঘুমোচ্ছিল নয়ন। হঠাৎ আবার যেন সেই বাঁশির শব্দ শুনে ওর কান দুটো খাড়া হয়ে গেল। সে অর্ধভাগভাবে উঠে বসে জেলের চারিদিকে ভালোভাবে তাকালো, কিন্তু বোধহয় সে ভুল শুনেছে। কই, কোথাও তো কিছু নেই। আবার সে শুয়ে পড়তে যাচ্ছিল, ঠিক এমন সময় তার মাথার ওপরের বাল্বটা কেমন ধপধপ করতে করতে অদ্ভুতভাবেই নিভে গেল। জেলের ভিতর থেকে সোজাসুজি 3 নম্বর জেলের মধ্যে উঁকি দিয়ে দেখল নয়ন। না, পাশের জেলেও তো আলো জ্বলছে। সে আপন মনে বলল, এই আলোটা কি খারাপ হয়ে গেল নাকি? ওই 3 নম্বর জেলটাতে তো আলো জ্বলছে দিব্যি। কি হচ্ছে ভগবান জানে। আবার শুয়ে পড়তেই যাচ্ছিল নয়ন। ঠিক এমন সময় একটা বাঁশির শব্দ সে শুনতে পেল। না, এবার সে আর ভুল শোনেনি। এই সুর তো তার চেনা, গতকাল রাতেও সে শুনেছে। সত্যিই বাঁশির শব্দটা ধীরে ধীরে যেন এগিয়ে আসছে তার দিকে, কিন্তু আজ যেন আওয়াজটা কেমন তার জেলের দিকেই যেন এগিয়ে আসছে। হঠাৎ নয়নের মনে হলো অন্ধকারে কেউ একজন তার সামনেই দাঁড়িয়ে আছে। নয়ন কাঁপা কাঁপা গলায় বলল, কে 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 কে? একটা ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ নয়ন শুনতে পেল। আমি মাখন। মাখন নামটা শুনতেই কেমন যেন গায়ের ওপর দিয়ে একটা হিমেল রক্তের স্রোত বয়ে গেল তার। এই জেলে আসার সময় আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে এই নামটা সে আর একজন আসামির কাছ থেকে শুনেছিল। সে আদালতের রায়ে সাজা পেয়ে ইতিমধ্যেই পাকাপাকিভাবে 8 বছরের জন্য জেলে চলে গেছে। তবে লোকটা যেদিন শেষবার এই জেল থেকে অন্য জেলে চলে যায়, তার আগেই নয়নকে বলেছিল, এই শোন, এই রাতে যদি বাঁশির শব্দ শুনিস তাহলে কান চাপা দিয়ে ধরবি। মাখন আসে, বুঝলি তো? মাখন, ও এখনো মরেনি।
ও রোজ রাতে এসে বাঁশি বাজায়। কালকে রাতেও এসেছিল। ওই যে তোর পাশের জেলেও আছে। তারপর বাঁশি বাজায়, মনে থাকে যেন। সেই বাঁশির শব্দ শুনলে কান চাপা দিয়ে ধরবি। লোকটার কথা শুনে নয়ন একবার বলেছিল, কেন? সেই বাঁশির শব্দ শুনলে কি হয়? ও মারতে নিয়ে যায়, মানুষ মারতে, বুঝলি তো? মানে? ওকে যারা মেরেছে তাদের সবাইকে মারতে নিয়ে যায় ও। আর যে ওর ডাকে সাড়া না দেয় তাকে ও আগেই মেরে ফেলে। লোকটা যে মিথ্যে কথা বলেনি তা সে ভালোভাবেই টের পেয়েছিল, কারণ তারপর থেকে এই জেলে রাতের বেলায় সেই বাঁশির আওয়াজ নিজের কানে সে শুনেছিল। শুধু তাই নয়, কয়েকবার পাশে জেলের দরজা খোলার শব্দও শুনতে পেয়েছিল। বহুবার সে বড়বাবু অসীম স্যার কিংবা কনস্টেবল দিগন্তবাবুকে বলেছিল, কিন্তু তা বলেও কোনো লাভ হয়নি। তারা সবাই নয়নের কথাকে ভুল বলেই উড়িয়ে দিয়েছিল। তুমি তুমি আমার কাছে কেন এসেছো? কি চাও তুমি? কি চাও তুমি? অন্ধকারের মধ্যে থেকে মাকনে সেই ফ্যাঁসে কণ্ঠস্বর আবার বলল, তোর খুব আমার ব্যাপারে সবাইকে জানাবার শখ, তাই না? আমি রোজ রাতে এখানে এসে বাঁশি বাজাই, আমার নাম আরো কত কিছু, তাই না? না 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 না, আমি কিছু বলিনি, আমাকে বিশ্বাস করো, আমি কিছু বলিনি। আমি কাউকে কিচ্ছু বলিনি, আমি স্যারকেও কিচ্ছু বলিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু বলিনি। আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু বলিনি স্যারকে। আমি মাখন তার একটা হাত নয়নের গলায় চেপে ধরে ওকে শূন্যে তুলে ধরে বলল, আজ আমি তোকে মারব। কাল থেকে আর কাউকে কিচ্ছু বলতে পারবি না। এই বলে হাত ছেড়ে দিতেই ওপর থেকে নয়ন পড়ে গেল মেঝেতে। সে প্রচণ্ড জোরে একবার চিৎকার করে উঠল, তারপরে একবার শুধু বলল, মাখন আবার তার বাঁশিটা বাজাতে শুরু করলো। সেই শব্দে বীভৎস চিৎকার করতে লাগলো নয়ন, যেন তার কান দুটো ফেটে আসছে সেই বাঁশির শব্দে। কোনো রকমে দুটো হাত কানে চেপে ধরে সে চেঁচিয়ে বলল, বন্ধ করো, বন্ধ করো, বাঁশি বাজিও না, বন্ধ করো, বন্ধ করো। আমার কান দুটো জ্বলছে। বন্ধ করো, বন্ধ করো এই বাঁশির শব্দ। কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। কে আছো? আমাকে বাঁচাও। বারংবার শুধু একভাবে চিৎকার করে যাচ্ছিল নয়ন, কিন্তু কোনো লাভ হলো না। তার প্রচন্ড জোরে আত্মচিৎকার শুনে মাখন যেন তার বাঁশিটা আরো জোরে জোরে বাজাতে লাগলো। নয়নের প্রচন্ড জোরে চিৎকারে পাশে জেলে থাকা আসামিটার ঘুম ভেঙে গেছে। সে জেলের ভিতর থেকে নয়নের বারবার চিৎকার শুনে জেলে শিকের সামনে থেকে মুখ এগিয়ে বলল, কি হয়েছে তোমার নয়ন কাকা? তুমি এমন চেঁচাচ্ছ কেন? কিসের শব্দ থামাতে বলছো? আমি তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না। আবারও নয়ন চেঁচিয়ে বলল, এই বাঁশি শব্দটা কেউ থামাও। আমার কান দুটো জ্বলছে, জ্বলে যাচ্ছে আমার কান জ্বলে যাচ্ছে। না, থামবে না। এই যে তোর মরণ বাঁশি, তোকে মেরেই তবেই থামবে, বুঝেছিস? যন্ত্রণায় ছটফট করতে করতে নয়ন কান দুটো চেপে কোনো রকমে উঠে দাঁড়িয়ে জেলে শিক ধরে বারবার ধাক্কা মারছিল, কিন্তু অতিরিক্ত যন্ত্রণায় সে আবার মাটিতে লুটিয়ে পড়ল। সাথে সাথে এক সময় তার দুটো কান ফেটে ছিটকে পড়ল জেলের মধ্যে।
অনবরত সেখান থেকে রক্তের ধারা বইতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যন্ত্রণায় ছটফট করতে করতে সে একবার প্রচণ্ড জোরে আত্মচিৎকার করে উঠল। নয়নের মৃতদেহটার দিকে তাকিয়ে হাসতে হাসতে একটা কালো ছায়া ধীরে ধীরে জেল থেকে বেরিয়ে গেল। হঠাৎ সেই জেলের মধ্যে নিভে যাওয়া আলোটা আবার ধপ করে জ্বলে উঠল, আর সেই আলোতেই পাশের জেলে ছেলেটা যা দেখল তাতে সে যেন কেমন আপনা আপনি জেলের শিক ধরে কাঁপছিল। জেলের সামনে মরে পড়ে আছে নয়ন। তার কান দুটো তার শরীর থেকে আলাদা হয়ে পড়ে আছে খানিকটা দূরে। তার শরীরটা যেখানে পড়ে আছে তার দুই পাশে গড়িয়ে পড়ছে রক্ত। সেই দৃশ্য দেখে প্রচণ্ড জোরে চিৎকার করে থানার বড়বাবুকে ডাকলো পাশের জেলের আসামিটা। প্রায় তখন ভোর রাত। সেই আসামির চিৎকার শুনে ছুটে এলেন অসীমবাবু। তারপর এসেই প্রচণ্ড জোরে একটা ধমক দিলেন সেই জেলের আসামি ছেলেটাকে। এই এত জোরে কেউ ডাকে? হ্যাঁ, তোরা সব কটা মিলে কি জেলটাকে পাগলা গারদ বানিয়ে দিবি বলে ঠিক করেছিস নাকি? হ্যাঁ, কি হয়েছে বল সেটা। এত জোরে চিৎকার করে ডাকছিলি কেন? ছেলেটা জেলের ভিতর থেকে তার একটা হাতের ইশারায় পিছন দিকে তাকাতে বলল অসীমবাবুকে। অসীমবাবু সেদিকে তাকাতেই খানিকটা সরে দাঁড়িয়ে পড়ল। এ কি নয়ন? আরও কিছু বলতে যাচ্ছিলেন তিনি, কিন্তু হঠাৎ করেই তিনি থেমে গেলেন। এখনো নয়নের সেই কানের জায়গাটা থেকে অনবরত রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। এই দিগন্ত বাবু, তাড়াতাড়ি আসুন। অসীমবাবু চেঁচিয়ে থানার বাকি অফিসারদের আসতে বলতেই তারাও যেন কেমন নয়নকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চমকে উঠল। অসীমবাবু পিছনে জেলে ছেলেটাকে জিজ্ঞাসা করে বলল, কি হয়েছিল? তুই তো নিশ্চয়ই দেখেছিস। ও কি নিজে নিজেই সব কাজ করেছে নাকি? তবে বিদানিং তো কি সব যেন উল্টো পাল্টা কথাও বলে যাচ্ছিল। ওই বাঁশির শব্দ না কি যেন একটা শুনতে পাচ্ছিল, আর জেলের দরজা নাকি সব খুলে যাচ্ছে। ওর মাথার সমস্যা হয়েছিল বোধহয় স্যার, তাহলে এই কাজ কি কোনো মানুষের পক্ষে করা সম্ভব? ওর দুটো কান ছিঁড়ে দুপাশে পড়ে আছে, আর তাছাড়া ওই জেলের মধ্যে আর থানার মধ্যে ঢুকে কেউ এত রাতে আসামিকে মারবে? হ্যাঁ, এত সাহস কার আছে স্যার? আর এ নির্ঘাত নিজেই মরেছে। তা কি করে হয়? কেউ কি নিজে নিজেই কারুর কান ছিঁড়ে ফেলবে? হ্যাঁ, সেটাই বা কি করে হয়? তুই ঠিক কি দেখেছিস সেটা বলতো। স্যার, আমি ঘুমোচ্ছিলাম। আমার ঘুমটা ভেঙে গেল নয়ন কাকুর চিৎকারে। আমি সেই সময় ওনাকে চেঁচিয়ে জিজ্ঞাসা করলাম, কি 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 হয়েছে, এভাবে চেঁচাচ্ছ কেন? দেখলাম উনি কোনো উত্তর দিলেন না, শুধু কি কি একটা বারবার বলে যাচ্ছিল। ও প্রতিদিন আপনাদের যেটা সবসময় বলে, খানিকটা ওরকমই, বাঁশির আওয়াজ হচ্ছে, এটা বন্ধ করো কেউ। আমি চেঁচিয়ে বারবার জিজ্ঞাসা করছিলাম কি হয়েছে। সে সময় কিছু দেখতে পাচ্ছিলাম না, আর বুঝছিলামও না, কারণ ওই জেলের আলোটা নেভানো ছিল। শেষে কয়েকবার জেলের মধ্যে শব্দ শুনলাম, আর তার খানিকক্ষণ পর আরও একবার চিৎকার করলো নয়ন কাকু, এবং তারপর আলোটা কেমন আপনা আপনি জ্বলে উঠতেই দেখলাম জেলের ভেতরে এই দৃশ্য। তারপরেই আপনাদের আমি চেঁচিয়ে ডাকলাম। সকাল হলে বড়বাবু নয়নের মৃতদেহটাকে ময়না তদন্তের জন্য পাঠাবার পর আদালতের অনুমতিতে বিকেলে তার পরিবারের হাতে মৃতদেহটাকে তুলে দিল। কিন্তু কিভাবে তালাবদ্ধ জেলের মধ্যে নয়ন মারা গেল সেই বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা থেকেই গেল। আজ আর কোথাও চুরির মতলব নেই চন্দনের। সবে জেল থেকে ছাড়া পেয়েছে, আর তার পরের দিনই যদি চুরি করতে বেরিয়ে যায়, আর তারপরে কোনোভাবে যদি ধরা পড়ে, তাহলে আর নিস্তার নেই। যদিও সে এবার থেকে আরও বেশি করে সজাগ থাকবে। চুরি এমনভাবে করবে যাতে কেউ টেরও না পায়, আর প্রমাণও জোগাড় করতে পারবে না। তাছাড়া আগে চোরাই জিনিস বেচে কিছু টাকা পয়সা এখনও তার কাছে আছে,
এই নিয়ে তার কয়েকদিন চলেও যাবে। রাতের খাবার খেয়ে বিছানার মধ্যে গা এলিয়ে শুয়ে পড়ল চন্দন। একবার ঢুলুঢুলু চোখে চারিদিকটায় তাকালো সে। ঘরের চারিদিকে মাকুড়সা জালের মধ্যে একটা আধ বোঝা ছবি, সেটাতেও মাকুড়সার জাল প্রায় আষ্টে পিষ্টে রয়েছে। ছবিটা চন্দনের বাবা মায়ের। কাকা বাঁধিয়ে দিয়েছিল ছবিটাকে ছোটবেলায়। চন্দনের কাকা বিয়ে করে এখন আলাদা বাড়িতে থাকে। কাকা কিছু না বললেও কাকের আগে যখন চন্দন একবার চুরি করে পুলিশের থেকে গা ঢাকা দিয়ে লুকিয়েছিল, ঠিক সেই সময় চন্দনের কাকি স্পষ্ট জানিয়ে দিয়েছিল যেন সে কখনো তার কাকার বাড়িতে না আসে। চন্দনের কাকা অবশ্য ছোটবেলা থেকে তার হাত সাবাইকে বহুবার ধরা পড়বার পর তাকে প্রচুর মারধর করেছিল, কিন্তু তার স্বভাব আর যায়নি। চুরির নেশায় তার বিয়ের বয়সও পেরিয়েছে। তবে চন্দনের কাকা খুব চেষ্টা করেছিল বাম্মা মরা ভাস্তের জন্য একটা সংসার করে দিতে। দু একবার বিয়ের জন্য মেয়েও দেখা হয়েছিল, কিন্তু ছেলের কোনো কাজ না করায় বেকার বলাই সম্বন্ধটা ভেঙে যায়। তখন কাকা কতবার তাকে বলেছিল, চন্দন, তোকে কোনো দোকানে ঢুকিয়ে দিচ্ছি, তুই সেখানে কাজ কর বাবা, এইসব চুরির ধান্দাতে যাস না। কিন্তু না, কোনো লাভ হয়নি। চন্দন নিজে একটা ঘর বানিয়ে সেখানেই সে থাকে। আজ এইসব কথা ভাবতে ভাবতে কখন যে সে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও বুঝতে পারেনি। রাত প্রায় গভীর। ঘরের দরজাটা খোলাই আছে। বাইরে থেকে একটা কনকন করে ঠান্ডা বাতাস যেন ঘরে ঢুকে এলো। কেমন গায়ে একবার শীত শীত লাগতেই হাত পা গুটিয়ে নিয়ে সে পাশ ফিরে শোয়। হঠাৎ ঘরের হলদে আলোটা কেমন কয়েকবার ধপধপ করে নিভে গেল। কিছু একটা জানি বিছানার সামনের টুলটা থেকে পড়ে গিয়ে ধীরে ধীরে গড়িয়ে এগিয়ে যেতে লাগলো দরজার বাইরের দিকে। হঠাৎ একটা বাঁশির সুর ভেসে এলো চন্দনের ঘরের বাইরে থেকে। অনেকক্ষণ ধরে সেটার শব্দেই চন্দনের ঘুমটা ভেঙে গেল। একবার বিরক্তির সাথে কান চাপা দিয়ে সে বলল, উফ, এত রাতে কি কারোর খেদে কাজ নেই নাকি যে এত রাতে বাঁশি বাজাচ্ছে? উফ, জ্বালাতন যত। বেশ কিছুক্ষণ পরেও যখন সেই বাঁশির শব্দটা থামলো না, তখন চন্দন ঘুম ভাঙা চোখে একবার সামনের অন্ধকারের দিকে তাকাতেই চাঁদের আবছা আলোয় দেখল তার ঘরের সামনে কেউ একজন বাঁশি বাজাচ্ছে। প্রথমে সেটা চোখের ভুল ভেবেছিল সে, কিন্তু একভাবে কাউকে সেখানে বসে বাঁশি বাজাতে দেখে সে হঠাৎ চেঁচিয়ে বলল, কে আমার ঘরের সামনে বাঁশি বাজাচ্ছ? খেয়ে দেয়ে কাজ নেই নাকি? এত রাতে অন্যের বাড়ির সামনে বাঁশি বাজাচ্ছ? চন্দনের কথাটা শেষ হতেই বাঁশির শব্দটাও থেমে গেল। অন্ধকার থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর সে শুনতে পেল। চন্দন, এই চন্দন, আমি বাইরে দাঁড়িয়ে আছি, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, তোকে তোকে নিতেই আমি এসেছি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। যাব মানে? কোথায় যাবো এত রাতে তোমার সাথে? তোমায় চিনি না জানি না, যত সব পাগলা মারানে লোক। যাও তো এখন এখান থেকে, যত সব। সেই ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বরটা আর চন্দনের কথার উত্তরে কিছু বলল না। কেবল অন্ধকারে একটা বাঁকা হাসি হেসে আবার বাঁশিটা বাজাতে শুরু করলো। এবারে সুরটা যেন কেমন অন্যরকম বাজিয়ে চলেছে সে। চন্দন সেই সুর শুনে কেমন সম্বিত হারিয়ে কোন সম্মোহনের বশে ধীরে ধীরে নেমে এলো বিছানা থেকে। তাকে নামতে দেখে সেই অন্ধকারের সামনে দাঁড়ানো সেই অস্পষ্ট অবয়বটা একটা কালো ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে চন্দনের শরীরের মধ্যে ঢুকে গেল। চন্দনের বোঝা চোখ দুটো
কেমন আপনা আপনি ঘুরে গিয়ে লালচে আগুনের ভাটার মতো যেন জল করতে লাগলো। অন্ধকারে বিছানার দিকে ফিরে গিয়ে বিছানার নিচ থেকে রাখা সবজির ডালি থেকে একটা আঁশবুটি তুলে নিয়ে সেটা কোমরে ধুতির গোঁজে ঢুকিয়ে দরজার সামনে থেকে বাঁশিটা তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল চন্দন। ঘরের মধ্যে অনেকক্ষণ ধরে বেশ কয়েকটা ফাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করে কিছু একটা খুঁজছিলেন অর্পণ উকিল। একটা জমির দলিলের কাগজ বেশ কয়েকদিন আগে একটা লোক তার পারিবারিক বিবাদের জেরে মামলা করেছিল আদালতে। কাল আদালতে মামলার শুনানি রয়েছে, তাই সেটা ঠিক কোথায় রেখেছেন তিনি সেটা খুঁজেও পাচ্ছিলেন না। আর এরই মধ্যে হঠাৎ করেই একটা ফোন বেজে উঠতেই তিনি প্রায় ফোনটা ধরতেই ফোনের ওপার থেকে তার আরেকজন মক্কেলের গলার আওয়াজ শুনে তিনি বললেন, আরে এত রাতে ফোন করেছেন কেন? আমার উপর বিশ্বাস নেই নাকি আপনার? আরে বললাম তো আমি দেখে নেব, রাখুন তো। আপনার মামলার ডেটটা তো আগে আসুক, এত বারবার করে ফোন করে বিরক্ত করবেন না, রাখুন। ফোনটা কেটেই ফাইলটাকে আরো বেশ কিছুক্ষণ খোঁজার পর যখন তিনি সেটা খুঁজে পেলেন না, তখন তিনি টেবিলটার সামনে ফিরে এসে চেয়ারটায় ধপ করে বসে পড়লেন। কি ভেবে তার মাথায় যেন একটা বুদ্ধি খেলে গেল। ঠোঁটে একটা চওড়া হাসি হেসে সে বলল, ফাইলটা তো পেলাম না, ওকে আবার বলবো কাগজগুলো নিয়ে আসতে, সাথে আরো 1000 খানেক টাকাও নিয়ে আসতে। না হলে বলবো কেসটা আমি লড়বো না। হ্যাঁ, একদিকে ভালোই হয়েছে, আর কালকেই তো মামলার ডেট, টাকাটা আমাকে না দিয়েও পারবে না। ভালোই হয়েছে, একদিকে ফাইলটা খুঁজে না পেয়ে আরো কিছু টাকা তো হাতাতে পারবো। একবার হাই তুলে ঘরের আলোটা নিভিয়ে চেয়ারটায় ফিরে এসে কাঁধ এলিয়ে অর্পণ উকিল চোখ দুটো সবেমাত্র বোঝাবার চেষ্টা করছিল, ঠিক এমন সময় হঠাৎ প্রচণ্ড জোরে তার ঘরের দরজায় কার জানি একটা ধাক্কা মারার শব্দ শুনতে পেল সে। বেশ বিরক্তির সঙ্গে তিনি একবার চেঁচিয়ে বললেন, কে কে? আরে ধাক্কা মারছেন কেন? দরজার বাইরে একটা লোকের কণ্ঠস্বর ভেসে এলো, আগে উকিলবাবু, দরজাটা একটু খুলুন না, বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি। তাই বলে এত রাতে? কাল সকালে এসো না হয়, এখন ঘুমোবো, দরজা খুলতে পারবো না এখন। একটু দরজাটা খুলে দিন না, খুব দরকার আমার, বেশিক্ষণ লাগবে না। আরে বললাম তো কালকে সকালে এসো, কি দরকার তখন বলবে। যাও এখন, আমি এখন ঘুমোবো। যত সব ফালতু লোক, কাজ নেই রাতের বেলা বিরক্ত করতে আসে। আরে যাও তো। আর কিন্তু দরজায় কোনো শব্দ হলো না। বেশ কিছুক্ষণ পর রাত যখন আরো খানিকটা গভীর হলো, তখন হঠাৎ করে ঝনঝন শব্দে ঘুমটা ভেঙে গেল অর্পণ উকিলের। তড়িঘড়ি করে চেয়ারটা থেকে উঠে ঘরের আলোটা জ্বালিয়ে সে দেখল ঘরের দরজাটায় কাঁচগুলো সব ভেঙে গেছে, কিন্তু কাঁচগুলো কিভাবে ভেঙে পড়ল সেটা সে বুঝে উঠতে পারল না। সেই কাঁচ ভাঙা কাঠের অংশটার দিকে তাকাতেই ঘরের বাইরে কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখল অর্পণ উকিল। এইবার সে আর নিজের রাগ মাথায় ধরে রাখতে পারল না। সে চেঁচিয়ে বলল, এই এই, তুমি এখনো যাওনি? তুমি আমার ঘরের দরজার কাঁচ ভেঙেছো? দরকার বলছিলে, তোমার কি দরকার আমার সাথে? এই এই, আমি কে তুমি জানো? আমার ক্ষমতা কত তুমি জানো কি? অর্পণ উকিলের কথা শুনে অন্ধকার থেকে একটা তাচ্ছিল্যর হাসি হেসে একটা ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর বেরিয়ে এলো, আমার সমস্যাটা হলো আমার মুক্তি চাই, মুক্তি। আমাকে মুক্তি পেতে একটু সাহায্য করুন উকিল বাবু,
সাহায্য করুন। মুক্তি মানে? আর আমি তোমাকে কিভাবে সাহায্য করব? জেল থেকে জামিনে আছো নাকি? হ্যাঁ, আমি তো মরা মানুষ উকিল বাবু, মরে শান্তি পাচ্ছি না, তাই আপনার কাছে মুক্তির জন্য ছুটে এলাম। হঠাৎ লোকটার মুখটা কেমন নিমেষের মধ্যে একটা ক্ষতবিক্ষত মুখে পরিণত হলো। সে ফিকফিক করে হেসে উঠল অর্পণ উকিলের দিকে তাকিয়ে। অর্পণ উকিল খানিকটা ভয় পেয়ে পেছোতে পেছোতে বলল, তুমি কে? এত রাতে ফাজলামো হচ্ছে, এর ফল কিন্তু ভালো হবে না, একদম একদম ভালো হবে না। ধীরে ধীরে আবার লোকটা তার সেই হাতির বাঁশিটা বাজাতে শুরু করলো। সেই বাঁশির শব্দ শুনে অর্পণ উকিলের মাথায় যেন একটা স্মৃতি উত্থিত হলো। সে যেন কিছুক্ষণের জন্য ফিরে গেল আজ থেকে 2 বছর আগের এক রাতে। এই বাঁশির সুর তো তার চেনা। অস্বস্তিতে তিনি একবার চেঁচিয়ে 2 হাত কান চাপা দিয়ে বলল, বন্ধ করো এই বাঁশির শব্দ, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো এই বাঁশির শব্দ, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো এই বাঁশির শব্দ, বন্ধ করো। বাঁশির শব্দটা থেমে গেল, কিন্তু অর্পণ উকিল চোখ খুলে দেখল লোকটা আশেপাশে কোথাও নেই। লোকটা যে মাথার সমস্যা আছে সেটা তিনি আগেই বুঝতে পেরেছিলেন, কিন্তু কিন্তু বাঁশির শব্দ, এই এত রাতে কি যে হচ্ছে তার সাথে সেটা সে বুঝে উঠতে পারল না। একবার উঠে দাঁড়িয়ে বাইরে তাকাতে যাচ্ছিলেন, হঠাৎ টেবিলের নিচ থেকে একটা শব্দ শুনতে পেল সে। বাঁশি নেবে কেউ? বাঁশি, বাঁশি নেবে গো, বাঁশি। সেই শব্দটা শুনে পাশ ফিরতেই অর্পণ উকিল যা দেখল তাতে তার ঘাড়ের ওপর দিয়ে যেন একটা শীতল হিমেল স্রোত বয়ে গেল। টেবিলের নিচের অন্ধকারে উল্টে বসে আছে লোকটা। অর্পণ উকিলের দিকে মাটি ঘেঁষে এগিয়ে আসছে। একবার শুধু 2 হাত জড়ো করে তোতলাতে তোতলাতে অর্পণ উকিল বলল, মাখন, মাখন, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। আর কিছু সে বলতে পারল না। তার আগেই অন্ধকারে ধুতির কাছটা থেকে হাঁসপুটিটা শূন্যে খানিকটা তুলে অর্পণ উকিলের গলায় বসিয়ে দিল লোকটা। একবার শুধু শোনা গেল অর্পণ উকিলের বীভৎস চিৎকার। তারপর আবার লোকটা ঘর থেকে বেরিয়ে গেল। হাঁসবড়িটা থেকে কয়েক বিন্দু বিন্দু রক্ত বেরিয়ে এলো বাইরের দিকে, কিন্তু ঘরের সামনে ফেলে এলো কিছু একটা ভেঙে। প্রায় মাঝ রাস্তায় কতগুলো কুকুরের সম্মিলিত চিৎকার শুনে বোঝা চোখ দুটো খুলতেই চন্দন দেখল সে অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আর তার হাতে রয়েছে একটা আঁশবটি। তার হাতের আঁশবটিটা আবছা দেখে সে বলল, এ কি, আমি বাইরে কখন বেরিয়ে এলাম? আর এটা গ্রামের মাঝ বরাবর একটা রাস্তা, তো আমি এখন এখানে কিভাবে এলাম? আমার রাতে তো হাঁটার স্বভাব ছিল, কিন্তু কিন্তু তা তো এখন নেই। তবে এটা কি করে হলো? মনে হয় সেটা আবার ফিরে এসেছে। যাই হোক, যাই তাহলে এখন বাড়ি ফিরি। পুকুরের মধ্যে রক্তমাখা আঁশবড়িটা ছুঁড়ে ফেলে ঘরের দিকে চলে গেল সে। কিন্তু অন্ধকারের আড়ালে থেকে হ্যারিকেন হাতে কেউ একজন বোধ হয়
তাকে দেখতে পেয়ে আবার আলো নিভিয়ে ঘরের মধ্যে চলে গেল। পরের দিন সকাল থেকে বেশ হুলস্থুল পড়ে গেল অর্পণ উকিলের বাড়িকে ঘিরে। অর্পণ উকিলকে কেউ নৃশংসভাবে খুন করেছে। ঘরে দরজা জানলা ভাঙা। অর্পণ উকিল তার ঘরের চেয়ারের সামনের দিকে মৃত অবস্থায় পড়ে আছেন। তিনি এই বাড়িতে একাই থাকতেন। অসীমবাবু বেশ কিছুক্ষণ প্রতিবেশীদের সাথে কথাবার্তা বলছিলেন। হঠাৎ তাদের মধ্যে একটা লোক সামনে এগিয়ে এসে বলল, বড়বাবু, আমি কালকে রাতে তাকে দেখেছি যে অর্পণ উকিলকে মেরেছে। সে কে? আগে ওই চন্দন নামে চোরটা বড়বাবু, আমি নিজের চোখে দেখেছি। আবার কি জানি একটা পানা পুকুরে ফেলে গিয়েছিল। আঙুলের ইশারায় পানা পুকুরটাকে দেখিয়ে দিতেই সেখানে অসীমবাবু দেখলেন একটা আঁশবটি জলের মধ্যে ভাসছে। সেটাকে তুলে আনার পর পিছন থেকে দিগন্তবাবু তাকে বলল, স্যার, এখানে এখানে ওই দেখুন, এই যে এই বাঁশির টুকরো, হ্যাঁ এই বাঁশির ভাঙা টুকরো পাওয়া গেছে। তাহলে কি বিচারক দর্শন সেন আর এই অর্পণ উকিল দুজনকেই চন্দন মেরেছে? কিন্তু ও কেন মারবে? কি বলছেন স্যার? না 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 না, ওই কাজ করতে পারে না। ও ছিঁচকে চুরি করতে পারে, হ্যাঁ ছিঁচকে চুরি করতে পারে, কিন্তু মানুষ খুন না না স্যার, না স্যার, না স্যার। কি যে হচ্ছে কিছুই বুঝছি না দিগন্ত। কিন্তু লোকটার কথা মতো তো এখান থেকে আঁশবটিটা পাওয়া গেছে, কিন্তু এই বাঁশির টুকরোর রহস্যটা ঠিক মাথায় ঢুকছে না। তবে চন্দন হারামজাদাকে আজকে তুলে নেব, ওকে আরও কঠিন শাস্তি দিতেই হবে। সালার মুখের দিকে তাকালে মনে হয় ভোলা ভালা ছেলে, কিন্তু ভিতরে ভিতরে শয়তান খেলা করে, হচ্ছে আজর। বেলা বাড়লে আবার চন্দনকে তুলে আনা হলো এবং তাকে আবার সেই ৩ নম্বর জেলে রেখে দেওয়া হলো। আর তার সাথে চন্দনের ঘর থেকে একটা খণ্ডিত ভাঙা বাঁশিও দেখতে পেয়ে সেটাও তারা নিয়ে চলে এলো। অবশ্য চন্দন এইসব কিছুই বুঝল না। কোথা থেকে তার উপর এমন খুনের অপবাদ এলো সে সেটা নিজেও বুঝতে পারছে না। সে প্রায় সারাদিন ধরে চিৎকার করে আর্তনাতে সুরে বলল, বড়বাবু, আমি নির্দোষ ছিলাম, আমি সত্যিই কিছু করিনি। হ্যাঁ, আমি চুরি করতে পারি, কিন্তু কিন্তু আমি মানুষ মারিনি, বিশ্বাস করুন। আর ওনাদের আমি মারিনি, আমি ওনাদের কেন মারবো? কাল রাতে আমি কি করে ঘরের ভেতর থেকে বের হলাম আমি নিজেই বুঝতে পারিনি। আমার ঘুমে হাঁটার অভ্যাস ছিল, তাই হয়তো ঘুমের ঘোরে বেরিয়েছিলাম। কিন্তু চন্দনের চিৎকার শুনে কনস্টেবল দিগন্তবাবু ধমক দিতেই চন্দন বারবার চুপ করে যায়। তারপর আবার জেলের একটা কোণে গিয়ে বসে পড়ে। দিনের আলো নিভে রাত ঘনিয়ে এলো। জেলের মধ্যে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও বুঝতে পারেনি। একটা দমকা বাতাস উড়ে এসে তার গায়ে লাগতেই সে নিজের মনে কোণার দিকে হাতড়াতে লাগলো। ওখানে ছিল একটা ভাঙা পাথর। সেই পাথর দিয়ে সেই জেলের মধ্যে মেঝেটাকে ভাঙতে শুরু করলো সে। পাথর দিয়ে মেঝের মধ্যে বারবার বাড়ি মারতে লাগলো। দুম দুম করে আওয়াজ হতে লাগলো। সেই সময় সে যে কি করছে সে নিজেও জানে না। জেলের ভিতর থেকে কিছু ভাঙবার শব্দ পেয়ে অসীমবাবু ছুটে আসতেই দেখলেন জেলের মধ্যে বসে অন্ধকার এক কোণের মেঝেটা চন্দন ভাঙছে। সেটা দেখে জেলের তালাটা খুলে ভিতরে ঢুকে এসে চন্দনের মুখে প্রচন্ড জোরে একটা ঘুষি মারলেন। পালাবার চেষ্টা করছিস হারামজাদা? জেলের মাটি খুঁড়ে সুড়ঙ্গ করে, হ্যাঁ? আজ তোর একদিন কি আমার একদিন। সে আবার চন্দনকে মারতে যাবে এমন সময় চন্দন এক ধাক্কা মেরে অসীমবাবুকে ফেলে দিলেন। তারপর চন্দনের ভিতর থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ শুনতে পেল অসীমবাবু। কি ব্যাপার বড় বাবু, ভয় পেলেন নাকি? আমি মাখন, আমাকে চিনতে পারছেন আপনি? হ্যাঁ, আমি চন্দন নই, শুধু শরীরটা চন্দনের।
অসীমবাবু সেই চেনা স্বরটা যেন বুঝতে পারলেন। তিনি বললেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। তুই তো মরে গেছিস মাখন। তুই আবার ফিরে আসতে পারিস না, কিছুতেই ফিরে আসতে পারিস না। ঠিক বলেছেন আপনি বড় বাবু, কিন্তু কিন্তু মরে যে আমি শান্তি পাইনি। বড় বাবু, কি দোষ ছিল আমার বলুন তো, কি দোষ ছিল? আমি আপনাদের থানার মেলায় এক কোণে বসে বাঁশি বেচছিলাম। সেদিন সেদিন কত লোক ছিল, সেদিন কত বাচ্চা আমার কাছে এসে বাঁশি নিচ্ছিল, আমি বাজিয়ে শোনাচ্ছিলাম। সেদিন সেদিন বিশেষ অতিথি হিসাবে ছিলেন আদালতের বিচারক দর্শন সেন আর অর্পণ উকিল। রাত বাড়ছিল, ভিড় হচ্ছিল। সেদিন সেদিন স্যার, একটা মেলার পানের দোকানের একটা বাচ্চা আপনার মানি ব্যাগটা নিয়ে পালাচ্ছিল। আমি স্পষ্ট দেখেছিলাম স্টেজের পিছন থেকে। আমি তাকে আটকে কোনো রকমে ধমক দিয়ে সেটা ছিনিয়ে আপনার কাছে যখন সেটা ফেরত দিতে চাই, আপনি আমায় চোর বললেন। থানায় টেনে নিয়ে গিয়ে ওই 3 নম্বর জেলে বেধড়ক মারধর করলেন। যখন আমার পাশের দোকানদারেরা সবাই মিলে থানায় এসে আপনাকে বহুবার বলার চেষ্টা করলো যে আমি সত্যি আপনার মানিব্যাগটা চুরি করিনি, আমাকে জেল থেকে ছেড়ে দিতে, কিন্তু কিন্তু তখন আর বলে কি হবে? ততক্ষণে তো আপনারা আমাকে মারতে মারতে মেরেই ফেলেছেন জেলের মধ্যে। যখন সন্ধে অবধি জড়ো হওয়া সকলে আমার বিষয়টা জানাজানি হবার পর আপনাদের থানার সামনে বিক্ষোভ শুরু করলো, তখন ওই বিচারক দর্শন সেন আর এই অর্পণ উকিল এসে একসাথে বলল আমি নাকি নিজের থেকে আর এই মেলায় থাকতে চাই না, সেই জন্য অন্য রাস্তা দিয়ে মেলা থেকে বেরিয়ে গেছি। আর আপনি নাকি আপনার মানি ব্যাগটা খুঁজে দেওয়ার জন্য পুরস্কার হিসাবে কিছু টাকাও দিয়েছেন। আরে বেশি, আমার মানি ব্যাগটা খুঁজে দেওয়ার জন্য আমি ওকে ভালোবেসে 200 টাকা দিয়েছি। আর তারপর সবাইকে বললেন, যান গিয়ে আপনারা জেলের সামনে নিজেরাই দেখুন না, ও চলে গেছে। সকলে সেটা বিশ্বাসও করে নিল। সত্যিই তো 3 নম্বর জেলটা ফাঁকা ছিল, কারণ পিছনের দরজা দিয়ে ততক্ষণে আমার দেহটাকে আপনারা প্লাস্টিকে মুড়ে শ্মশানে পুড়িয়ে দিয়েছিলেন, সাথে আমার ঝুড়ি ভর্তি সব ফাঁসিগুলোকেও। তারপর সব ধামা চাপা পড়ে গেল, মেলাও শেষ হলো, সবাই আমাকে ভুলে গেল। কিন্তু আমাকে মেরে ফেললেও আপনারা আমাকে পুরোপুরি শেষ করতে পারলেন না, কারণ আমি যেই বাঁশিটা বাজাচ্ছিলাম সেটা আমার হাতেই ছিল, আর সেটা জেলেই থেকে যায়। আর সেই বাঁশিটা এই জেলের এক কোণে দিনের পর দিন পড়ে থেকে আমার প্রতিশোধের আগুনকে আবার সুরেলা করে আটকে রাখলো এই জেলে। এইখানেই আপনারা আমাকে মেরে ফেলেছিলেন, আর এই বাঁশিটা একভাবে পড়ে থেকে সব স্মৃতি বয়ে চলেছিল এখানে। আপনারা শুনেছিলেন নিশ্চয়ই বড়বাবু, মাঝে মধ্যে বাকি জেলের আসামিরা রাতে এই জেলে বাঁশির শব্দ শুনতে পায়। তারা বিশ্বাস করুন, ওরা ভুল শোনেনি, সে বাঁশি আমি বাজিয়েছি। আর পিছনের দেয়াল ভেঙে সেই দরজাটা দিয়ে আমি দর্শন সেনকে মারার জন্য সেদিন রাতে গেছিলাম। আর
আমি পাশের জেলে আসামি নয়নকে মেরেছি, যাতে সঠিক সময়ের আগে ও আর আপনাদের কিচ্ছু না বলতে পারে। বহুবার পাশের জেলের আসামিরা আমাকে দেখেছেও বড়বাবু, কিন্তু কিন্তু আমি শুধু সেই সুযোগের অপেক্ষায় ছিলাম। বাড়তি আসামির জন্য আপনারা এই 3 নম্বর জেলটা ব্যবহার করেননি, কিন্তু এবার করলেন। চন্দনকে চুরির অপবাদে 3 নম্বর জেলের মধ্যেই ঢোকালেন। তো এই জেলে একদিন না একদিন কাউকে তো আসতেই হবে। তাই হলো চন্দন এলো, আর আমি আমার পুরোপুরি প্রতিশোধ সম্পূর্ণ করতে পারবো এবার। কেউ আটকাতে পারবে না, আমাকে কেউ আটকাতে পারবে না। এখন বাকি শুধু আপনি বড়বাবু। আপনাকে মারলে আমি শান্তি পাবো, শান্তি। হঠাৎ চন্দনের ভিতর থেকে সেই কণ্ঠস্বরটা প্রচণ্ড জোরে হেসে উঠল। অসীমবাবু একবার সেই খোঁড়া জায়গাটা থেকে উঠে আসতে চাইলেন, কিন্তু তিনি পারলেন না। কে আছো? আমাকে বাঁচাও দিগন্ত বাবু, রামু, চণ্ডী, কে আছিস? আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে মেরে ফেলবে রে, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। তিনি কয়েকবার চেঁচিয়ে কাউকে ডাকলেন, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। ধীরে ধীরে কিছু একটা দেওয়ালে বাড়ি খেতে খেতে যেন এসে পড়ল জেলের ভিতরে। চন্দনের শরীর থেকে একটা কালচে ধোঁয়া সেটা তুলে নিল। সেই সময় চন্দন প্রচণ্ড জোরে জেলের এক পাশে পড়ে গেল। সেটার দিকে তাকাতেই অসীমবাবু দেখলেন সেটা ওই ভাঙা বাঁশিটা। ধীরে ধীরে সেই ভাঙা বাঁশিটা হাতে তুলে নিল সেই কালো ধোঁয়াটা। ধোঁয়াটা দেখে প্রথমে খানিকটা চমকে উঠল অসীমবাবু। হঠাৎ সেই ধোঁয়ার মধ্যে থেকে একটা কালচে হাত সাদৃশ্য হয়ে অসীমবাবুর মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলল, নিন নিন, এবারে যত খুশি চেঁচান বড়বাবু, যত খুশি চেঁচান। কিন্তু বিশ্বাস করুন, কেউ আপনাকে আজ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আমি তো আপনাকে সাহায্য করতে চেয়েছিলাম বড়বাবু। বলুন তাহলে কেন কেন করলেন আমার সাথে এমন? জানেন জানেন আমার বউ, আমার বাচ্চা এখন কত কষ্টে অসহায় হয়ে ভিক্ষা করে খাচ্ছে, ভিক্ষা করে খাচ্ছে তারা। আমাকে আমাকে একেবারে প্রাণে মেরে দিলেন। সেদিন আপনি না পুলিশ, আপনি না পুলিশ, আর ওনারা কেউ উকিল, কেউ কোর্টের বড় বিচারপতি। তাহলে তাহলে আপনারা সবাই আইনের রক্ষক হয়ে আমার সঙ্গে এত বড় অবিচার করলেন কেন? কেন কেন? আর যেভাবে বিনা দোষে আমাকে আপনারা মেরে ফেলেছিলেন, আজই এক যন্ত্রণায় আপনিও মরবেন, আপনিও মরবেন বড়বাবু, আপনিও মরবেন। অসীমবাবু তার 2 হাত কোনো রকমে জড়ো করে কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। ধীরে ধীরে সেই কালচে ধোঁয়ার ভিতর থেকে মাখনের চেহারাটা স্পষ্ট হয়ে সেই খোঁড়া জায়গাটা থেকে তোলা পাথর বালি সবকিছু অসীমবাবুর ওপরে ফেলতে লাগলো সে। আমাকে ছেড়ে দে মাখন, আমাকে ছেড়ে দে মাখন, আমাকে ছেড়ে দে মাখন, ছেড়ে দে। আর তারপরই থানার সামনে রাস্তা ঠিক করবার জন্য আনা সিমেন্ট আর জলের মিশ্রণটা পিছনে দরজাটা খুলে আমাকে বাঁচাও দিগন্ত বাবু, রামু, চণ্ডী, কি আছিস? আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে মেরে ফেলবে রে, আমাকে বাঁচা। থানার এই পাশ থেকে টেনে নিয়ে এসে সেটাও সে পুরোপুরি ঢেলে দিল অসীমবাবুর উপরে। অসীমবাবু এতক্ষণে বোধহয় বুঝতে পেরেছেন যে ঠিক কি চাইছে মাখন,
কিন্তু সব বুঝেও সে কিছুই করতে পারছে না। কোনো অদৃশ্য শক্তি যেন আটকে দিয়েছে তার হাত পা। তবুও তিনি বারবার সেখান থেকে উঠে আসবার জন্য ছটফট করতে লাগলেন। অসীমবাবুকে জীবন্ত অবস্থায় মেঝে নিচে সিমেন্ট দিয়ে ঢেকে দিল মাখনে সে কালচে অবয়বটা। একবার প্রচণ্ড জোরে সেই ঢাকা জায়গাটার দিকে তাকিয়ে তাচ্ছিল্যর হাসি হেসে মাখন বলল, নিন বড় বাবু, এখানে শান্তিতে শুয়ে থাকুন। আপনি এখন বুঝবেন মরতে কতটা কষ্ট হয় মানুষের। একবার চন্দনের পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে সে বলল, আমাকে আমাকে ক্ষমা করে দিস চন্দন। আমি আমি নিজের প্রতিশোধ নেবার জন্য তোর শরীরটাকে ব্যবহার করেছিলাম। আমি আমার নিজের বদলা নিতে সক্ষম হয়েছি। আর কিচ্ছু প্রমাণ করতে পারবে না, ওরা কিচ্ছু প্রমাণ করতে পারবে না। কারণ কারণ ওই হাঁসপটিটা আমি যাবার সময় আবর্জনা স্তূপে ফেলে যাব। আর 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 তুই নির্দোষ হয়ে যাবি চন্দন, তুই নির্দোষ হয়ে যাবি। কালকে আদালতেই দেখিস তুই ছাড়া পেয়ে যাবি, তুই ছাড়া পেয়ে যাবি। আমি আসছি চন্দন, আমি আসছি। তুই তুই বরং ঘুমা, তুই ঘুমা চন্দন, ঘুমা। ধীরে ধীরে জেলের খোলা দরজাটা আবার আপনা আপনি বন্ধ হয়ে গেল। আর মাকুনি সেই কালচে অবয়বটা থানার ভিতর থেকে সেই আঁশবটিটা নিয়ে শূন্যে ভেসে অন্ধকারে একটা আবর্জনা স্তূপে ফেলে দিয়ে কেমন কালো ধোঁয়ার মতো আকাশের চারিদিকে ছড়িয়ে গিয়ে ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। পরের দিন আদালতে শুনানির দিন ছিল। পরপর দুটো খুনের জন্য চন্দনকে আদালতে তোলা হবে কিছুক্ষণের মধ্যে। কিন্তু সকাল থেকে মিলনগঞ্জ থানার বড়বাবু অসীমবাবুকে কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল রাতেও শেষপাত্র তিনি থানায় ছিলেন। থানার বাকি অফিসাররা একটু এলাকার টহল মারতে বেরিয়েছিল। শেষমেশ আদালত চন্দনের পক্ষেই রায় দিল। শেষ পর্যন্ত সেই অর্পণ উকিলের বাড়ির সামনে রাতের বেলা চন্দনকে আড়াল থেকে দেখতে পাওয়া লোকটাকে পুলিশ একমাত্র সাক্ষী হিসাবে নিয়ে আসলেও শেষমেশ কোনো লাভ হলো না। আদালত সেই আড়াল থেকে পিছনের চেহারা দেখে চন্দনকে দোষী হিসাবে ঠিক বিবেচনা করতে পারল না। তাকে আদালত ছেড়ে দিল। বেশ কয়েক মাস পর মিলনগঞ্জ থানার একজন নতুন অফিসার এলেন। তার নাম পার্থ বৈদ্য। 3 মাস আগে তিনি থানায় যোগ দিয়েছেন। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটা কেসে সাফল্যও পেয়েছেন। কিন্তু কনস্টেবল দিগন্ত সহ থানার বাকিদের মনে এখনো একটা প্রশ্ন থেকেই গেছে। থানার আগের বড়বাবু সেদিন রাতে হঠাৎ কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন, সেই উত্তর সকলেরই অজানা। বেশ কিছুক্ষণ আগেই বউকে মারধরের জন্য থানায় মামলা করা হয় একটা মাতালকে। বহুদিন পর বাকি দুটো জেলে আসামি থাকায় 3 নম্বর জেলে নিয়ে আসা হয় তাকে। লোকটা বারবার চেঁচিয়ে চেঁচিয়ে নেশার ঘরে চিৎকার করে তাকে জেল থেকে ছেড়ে দিতে বলছিল বারবার। বড়বাবু, বড়বাবু আমাকে ছেড়ে দিন। আমি বউকে মিথ্যে কথা, আমার বউটা না মিথ্যে কথা বলছে বড়বাবু। আমি আমার বউকে মারধর করতে পারি, তুমি বলো? আমি সত্যি বলছি বড়বাবু। ও বড়বাবু, আমি 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 নেশা করে বলছি না বড়বাবু, আমি আমার বউকে মারিনি। হ্যাঁ বড়বাবু, বড়বাবু
বড় বাবু, আমি সত্যি বলছি, আমি আমার বউকে মারিনি, আমাকে ছেড়ে দিন গো বড় বাবু। বড় বাবু, ছেড়ে দেবো তোকে? একবারই অন্ধকার দিকটা এসে করে বার কর আমায়। আমি বড় বাবু, সত্যি বলছি তোকে ছেড়ে দেবো। কি রে, বার কর না আমাকে, আমার এখানে খুব কষ্ট হচ্ছে। কি হলো? শব্দটা চেনা চেনা মনে হচ্ছে। হঠাৎ লোকটার কানে জেলের মধ্যে এর একটা অন্ধকার কোণ থেকে একটা আওয়াজ ভেসে এলো। লোকটা ঢুলঢুলু চোখে চারিদিকে একবার ভালো করে দেখল, না, কেউ কোথাও নেই। হঠাৎ পিছনের একটা অন্ধকার কোণ থেকে আবার সেই গলার আওয়াজ শুনে লোকটা টলতে টলতে সেই অন্ধকার কোণটার সামনে বসে। একটা পাথর দিয়ে সেই অন্ধকার কোণে সেই জায়গাটাকে ভাঙতে শুরু করলো। এ কি, মাটির তলা থেকে মানুষের গলার আওয়াজ শোনা যাচ্ছে? কি ব্যাপার বাবা, আমার মনে হয় নেশা হয়ে গেছে। ভাঙিয়ে কি হবে, ভেঙেই দিই। ভেঙে ফেল, আমাকে বের কর, ভেঙে ফেলে। আমি বড় বাবু, আমাকে বের করলে আমি তোকে জেল থেকে ছেড়ে দেবো। আরো জোরে মার, জোরে মার, আমাকে বের কর, আমাকে বের কর। এই বলে প্রচন্ড জোরে একবার হেসে উঠল অসীম বাবু। জেলের মধ্যে জ্বলতে থাকা হলদে বাল্বের আলোটা ধপ করে একবার নিভে গেল। শুনছিলেন আজকের গল্প দেবোত্তম দের কলমে আসামির বাঁশি। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন। ভালো থাকবেন আর সকলকেই ধন্যবাদ।